এখানে 2000 টাকা আছে, টাকাটা নাও বই। হ্যাঁ তোমরা বল দাও, এবার বল করো। তুমি দাঁড়ায় থাকো। হ্যাঁ ওই খেলা দেখছেন? হ্যাঁ মারো। নয়নের খেলা দেখে মনে হচ্ছে আন্তর্জেলা ক্রিকেট টুর্নামেন্টে এবার আমাদের স্কুলই বিজয়ী হবে এবং নয়নই এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হবে। ও ব্যাটিং বোলিংয়ে যেরকম এক্সপার্ট, তাতে আমার মনে হচ্ছে ভবিষ্যতে ও আমাদের সাকিব আল হাসানের মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডার হবে। কি বলেন স্যার? নাও বাবা, তুমি খাও। মা, মাথাটা ভালো মতো রেখে দাও। মাথাটা কার লেগে রেখে দিলা বাজান? বশির স্যারের লেগা। এইবার খেলায় জিতবার পারলে বশির স্যার আর বুবুরে পুরস্কার দিমু। পুরস্কার দিবা? কি পুরস্কার দিবা বাজান? আগে খেলায় জিতা লই, তারপর দেখো। ওকে না? নয়ন তোমার কি পুরস্কার দেব? আমি কেমনে কম? বউ, তুমি কি কিছু জানো নয়নগরে কি পুরস্কার দিব? ওই বসির মাস্টারের লাগে তোমার মাইয়ারে ব্রেনটা একটু খাতাও না। ও আমি বাপ হয়ে মায়ের জন্য যে চিন্তা করি নাই, আমার পোলা তার বোনের লাগে সেই চিন্তা করছে। নয়নের পুরস্কারটা আমার খুব পছন্দ হয়েছে রে বউ, খুব পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। হ্যাঁ আন্তঃ স্কুল ক্রিকেট খেলায় জিততে পারলে নয়ন তোমারে আর আমারে পুরস্কার দিব। কি পুরস্কার? তুমিও দেখি বাজানের মতো আমারই জিজ্ঞাসা করতেছো। তুমি বুঝতে পারো নাই নয়ন আমাকে কি পুরস্কার দেব? না। তোমার কানটা আমার মুখের কাছে আনো। খুশি হও। পুরস্কারের এই কথাটাই আমি নয়নের কাছ থেকে আশা করেছিলাম। বউ, আজ এমন একটা দিন, যে দিনটাতে আমি দক্ষ পরিবহন চালক হিসাবে জাতীয় পুরস্কার আনতে রেখেছি। আর সরকার আমার এই পুরস্কার দিতেছে কেন জানো? কারণ আমি গত 15 বছর ধরে দক্ষ চালক হিসাবে মানুষের কথা চিন্তা করে সাবধানতার সাথে দুর্ঘটনামুক্তভাবে গাড়ি চালাইছি। আর এদিকে আমার সন্তান যাইতেছে আন্তঃ স্কুল গোল্ড কাপ টুর্নামেন্ট খেলা খেলতে। আমার বিশ্বাস, দেখো বউ, এই খেলায় আমার সন্তান সেরা খেলোয়াড়ের পুরস্কার পাবে। বাজান, আমি যদি এই খেলায় সেরা খেলোয়াড়ের পুরস্কারটা পাই, আমি নিজ হাতে সেই পুরস্কারটা তোমার গলায় পরাই দিই। তোমরা বাপ বেটা তো পুরস্কার অদল বদল করে লইলা, আর আমরা মা মাইয়া কি পাইলাম? আচ্ছা ঠিক আছে, আমার পুরস্কারের লগে যে টাকাটা পামো সেটা দিয়া তোমার জন্য একটা শাড়ি কিনে আনো, আর আমার মার জন্য একজোড়া কানের সোনার দুল কিনে আনো। বিয়ার সময় দিতে হইব না? আসি মা।
খেলিস বাজান? সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য জনাব শফিউদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষ গাড়ি চালক রহিমকে আজ একজন দক্ষ গাড়ি চালক হিসাবে সম্বর্ধনা ও পুরস্কার অনুষ্ঠানে প্রদান করা হচ্ছে। সে দক্ষতার সাথে দীর্ঘ 20 বছর যাবৎ শুধুমাত্র গাড়ি চালানোর দায়িত্ব পালন করে আসছেন। সে প্রমাণ করেছে একজন ধৈর্যশীল গাড়ি চালিয়ে আসার সময় এই দীর্ঘ 20 বছর কোথায়ও কখনো কোনো সড়ক দুর্ঘটনা ঘটায় নেই এবং সরকারের আইন নীতি নিয়মভাবে গাড়ি চালিয়ে আসছেন। একজন ধৈর্যশীল দায়িত্ববান গাড়ি চালক, যিনি আইন কানুন মেনে গাড়ি চালান, তিনি পারেন সড়ক দুর্ঘটনা রোধ করতে। আমরা পুরস্কার দিতে যাচ্ছি, কেননা দক্ষ গাড়ি চালক সাধন হয়নি। আচ্ছা, সারা বাংলাদেশে গাড়ি চালক ভাইদের বিনীত অনুরোধ করব, রহিম ভাইয়ের মতন দক্ষ গাড়ি চালক হিসাবে অসুখে পড়ে মারা যাওয়া সন্তানের যে ভার, দুর্ঘটনা পড়ে অকালে নিহত হওয়া সেই সন্তানের ভার সমান নয়। সে দক্ষতার সাথে দীর্ঘ 20 বছর শুধুমাত্র গাড়ি চালানোর দায়িত্বই পালন করে আসেনি, সে প্রমাণ করেছে। এই পুরস্কারের মাধ্যমে আমি মনে করি সড়ক দুর্ঘটনা রোধে অন্যান্য চালকরাও অনুপ্রাণিত হবে। আমরা জানি সমাজ চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে চলি। খোদা হাফেজ। আমি রহিম ভাইকে অনুরোধ করছি মাননীয় প্রধান অতিথির কাছ থেকে ওনার মূল্যবান পুরস্কারটি গ্রহণ করার জন্য। এবার আমরা দক্ষ গাড়ি চালক রহিম ভাইয়ের মুখ থেকে তার অনুভূতি শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার গাড়ি চালক ভাইদের সমিতির নেতা এবং মালিক নেতা এবং উপস্থিত সুধী ব্যক্তিগণ, বিশেষ করে যারা আমার সহকর্মী গাড়ি চালক ভাইয়েরা, তাদের সকলকেই আমার অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 20 বছর গাড়ি চালিয়েছি। আমি আমার যাত্রীকে, পথচারীকে এবং অন্যান্য গাড়ি চালককে সবসময় সুযোগ দিয়েছি। আমি আমার সুযোগের কথা কখনোই চিন্তা করিনি, কারণ আমি মনে করেছি যে অন্যান্য ভাই যারা আছেন তারা আমার আপনজন, তারা আমার আত্মীয়। এই নিয়ত নিয়ে, এই মানসিকতা নিয়ে আমি সবসময় গাড়ি চালিয়েছি, যার জন্য আমার হাতে কখনো সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় নাই, কোনো জানমালেরও ক্ষতি সাধিত হয় নাই। আমি মনে করি যে একজন চালক সেই কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ করে, তার হাতে কিন্তু স্টিয়ারিং। সে যদি ঠিক থাকে, সে যদি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালায়, যদি সে দক্ষ হয়ে গাড়ি চালায়, যদি সে বিআরটি এর মাধ্যমে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালায়, সে যদি অসুস্থ অবস্থায় যদি গাড়ি না চালায়,
ঘুম ঘুম চোখে যদি গাড়ি না চালায়, তাহলে একজন চালক তার হাতে সড়ক দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি আমি মনে করি যে যারা পথচারী, তাদের কারণে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। তারা যদি নিয়ম মেনে জেব্রা ক্রসিং, আন্ডারপাস, ওভারব্রিজ এগুলো ব্যবহার করে যদি তারা রাস্তা পারাপার হয়, হঠাৎ দৌড় দিয়ে যদি রাস্তা পারাপার না হয়, মোবাইল ফোন কানে না দিয়ে যদি রাস্তা পারাপার না হয়, সাবধানে যদি দেখে শুনে যদি তারা রাস্তা পারাপার হয়, তাহলে তাদের সড়ক দুর্ঘটনা ঘটবে না। একজন মালিক, তারও কিন্তু সড়ক দুর্ঘটনার ব্যাপারে তারও দায়িত্ব রয়েছে, কিন্তু অনেক সময় সেই মালিকরাও কিন্তু তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। চালকদের বেতন ঠিকমতো দেন না এবং তাকে অধিক সময় কাজে নিয়োজিত রাখেন, যার জন্য আমার চালক ভাইরা ক্লান্ত বোধ করেন এবং সড়ক দুর্ঘটনা ঘটে। আমি নিজে কখনো কখনো এমন মালিক পেয়েছি যাদেরকে বলেছি যে আপনার গাড়ির চাকাটা নষ্ট হয়ে গেছে, আপনার অমুক পাঁচটা নষ্ট হয়ে গেছে, সেটা পরিবর্তন করে দেন, কিন্তু দেখেছি যে সে মালিক আমার কথাটি সে শুনে নাই। সেই সমস্ত ক্ষেত্রে আমি চালক ভাইদেরকে বলতে চাই, আমি যেটি করেছি, আমি ওই মালিকের চাকরি ছেড়ে দিয়ে অন্য মালিকের চাকরি নিয়েছি। আপনারাও যদি নিজেদের জীবনের জন্যে এই আপনার যাত্রী পথচারীদের জীবন রক্ষা করতে চান, সড়ক দুর্ঘটনা যদি রোধ করতে চান, আপনাদেরকে কিন্তু এরকম কঠোর অবস্থান অবলম্বন করতে হবে। প্রয়োজনে সেই মালিকের চাকরি ছেড়ে দিতে হবে। আমাদের বিআরটিরও দায় দায়িত্বের অবহেলার জন্য সড়ক দুর্ঘটনা ঘটে। অহেতুকভাবে অনেক সময় দেখা যায় যে ভুয়া ড্রাইভিং লাইসেন্স তাদের কিছু কিছু কর্মচারীর মাধ্যমে প্রদান করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইয়েরা যারা আছেন তাদেরও অবহেলার জন্যে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা অহেতুকভাবে আমাদের চালকদেরকে হয়রানি করবেন না এবং রাস্তায় কোনো রকমের চাঁদাবাজি করবেন না। আমি মনে করি যে আমরা সকলে মিলে যদি সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি, সকলে যদি চেষ্টা করি, তাহলে আমাদের দেশ থেকে এই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। আপনারা আমাকে পুরস্কৃত করার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বোলিং করছে নয়ন। বড় আলাউদ্দিন জামে উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দলের একজন সদস্য নয়ন, সে একাই নিয়েছে 3 উইকেট। লাল সবুজের জার্সি পরে ফিল্ডিং করছে বড় আলাউদ্দিন জামে উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট একাদশ। ছেড়ে দেন, হাসো। এরই মধ্যে তলনা উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল 70 রানে অল আউট হয়েছে। তারা বড় আলাউদ্দিন জামে উচ্চ বিদ্যালয়কে 71 রানের টার্গেট দিয়েছে। সেই টার্গেট পূরণের লক্ষ্যে বড় আলাউদ্দিন জামে উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল ইতিমধ্যেই মাঠে নেমেছেন।
চল্লিশ রানের মধ্যে 5 উইকেটের পতন ঘটেছে। এখন মাঠে নামছে নয়ন, যার উপর বড়ুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সফলতা অনেকটাই নির্ভর করছে। হ্যাঁ অর্ডার হ্যাঁ মারো বল করো মাঠে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। বল বাকি একটি, কিন্তু রান দরকার 4। 1 বলে 4 রান। এখন দলকে জয় এড়িয়ে দিতে নয়নকে অবশ্যই বাউন্ডারি মারতে হবে। নয়নের বাউন্ডারির উপরে নির্ভর করছে দলের জয় লাভ। এখন দেখা যাক কি করে। মাঠে এখন নীরবতা, সকল দর্শক মাঠের দিকে দৃষ্টি দিয়েছে। দেখা যাক নয়ন কি করে। নয়নই পারে দলকে জয় এনে দিতে। 1 বলে 4 রান, অবশ্যই বাউন্ডারি মারতে হবে। দেখা যাক কি হয়। রোলিং আসো ও কি করলো না করলো দরকার নাই জোরে হাঁকালেন নয়ন, বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে। এদিকে ফিল্ডারও বলটি ধরার জন্য এগিয়ে যাচ্ছে। ক্যাচ হওয়ার সম্ভাবনা আছেন। না, ছক্কা! আসো মারছে তালি মারে